অজানা সত্যের ১৪৫ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আমাদের অজানা সত্যে অনেক ধরনের ঘটনা শোনানো হয়েছে। তার মধ্যে একটি ঘটনা আমি শুনিয়েছিলাম, যেটি ছিল একটি অ্যাডাল্ট ঘটনা, যেখানে আমরা শুনেছিলাম একটি জিন কিভাবে একটি মেয়েকে যৌন নির্যাতন করত। সেই ধরনের ঘটনা আমাদের অজানা সত্যে একবারই শোনানো হয়েছে। তবে আজকের এপিসোডের প্রথমে যেই ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটু আলাদা। আজকের প্রথম ঘটনায় আপনারা জানতে পারবেন পরী সম্বন্ধে। এই পরী নামক এন্টিটি কিভাবে শ্যামল নামের একটি ছেলের জীবন পুরো ধ্বংস করে দিয়েছে। ঘটনাটি শুনতে হলে কোনো স্কিপ না করে আজকের এপিসোডটা শুনতে থাকুন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটা ঢাকা লালবাগে ঘটে যাওয়া একটা ঘটনা। খুবই অদ্ভুত একটি ঘটনা এবং আশা করছি এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন আপনাদের কাছে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের এপিসোড। তবে তার আগে সকলকে জানিয়ে দিই, আপনারাও যদি চান আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর পদ্ধতি খুবই সহজ। ঘটনা পাঠাতে হলে আমাকে মেল করুন ojanasotto15@gmail.com। এই মেল অ্যাড্রেসে ঘটনা লিখে পাঠান। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমে এবং পিন কমেন্টে আপনারা ঘটনা পাঠানোর সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। তাই আপনাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের শোনা কোনো ঘটনা যদি থাকে, পাঠাতে একদমই ভুলবেন না। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন শফিকুল মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম শফিকুল মণ্ডল। আমি অজানা সত্যের একজন নতুন সদস্য। তোমার চ্যানেলে আজ থেকে জয়েন করলাম এবং একটা ঘটনা আজ তোমাকে লিখতে চলেছি, যেটা শোনার পর তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমরা এতদিন অনেক ঘটনা শুনেছি, জিন, আত্মা, নানান বিষয় আমরা সামান্য হলেও জানতে পেরেছি। তবে আজকের এই ঘটনাটা একটু অন্য ধরনের। আজকের ঘটনাটা পরীকে কেন্দ্র করে। পরী কী জিনিস, কী বৃত্তান্ত, সমস্তটাই এই ঘটনার মাধ্যমে তোমাকে জানাবো। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ঘটনাটা সিলেক্ট করো যাতে সবার মধ্যে ঘটনাটা পৌঁছাতে পারে। শুরু করছি ঘটনাটা। ঘটনাটা আমার দাদুর মুখ থেকে শোনা। আমার দাদু মারা গেছেন আজ থেকে 2 বছর আগে। তবে আমার দাদু একটা মসজিদের ইমাম ছিলেন। তিনি শেষ বয়সে এসে আমাকে একটা ঘটনা শুনিয়েছিলেন, আর আজ সেটাই তোমাকে লিখছি। দাদু যেরকমভাবে বলেছে আমি সেরকম করেই তোমাকে শোনাচ্ছি। শ্যামল নামের একটি ছেলে একটি নাম না জানা গ্রামে বাস করত। ছেলেটা পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল এবং দেখতে শুনতেও খুব একটা খারাপ ছিল না। সে ভালো মতো পড়াশুনো করে ধীরে ধীরে ভালো নম্বর নিয়ে পাশ করতে থাকলো এবং একটা সময় পর সে গ্র্যাজুয়েট হলো। তারপর ভালো একটি জায়গায় সে চাকরি পায়। তবে কেন জানি না তার বিয়ে করতে ইচ্ছে ছিল না। তাকে দেখতে ভালো, ভালো চাকরি করে, তবে যখনই কোনো সম্বন্ধ আসতো সে মানা করে দিত। সে বলতো সে নিজের পছন্দের মানুষকেই বিয়ে করতে চায়। তাকে জিজ্ঞেস করা হলে সে বলতো এখনো তেমন কাউকে সে খুঁজে পায়নি, তবে সে অচেনা কাউকে বিয়ে করতে চায় না। নতুন চাকরির কারণে তাকে গ্রামের বাইরে অন্য একটি শহরে যেতে হয়। বিশেষ কারণে শহরের নামটা আমি বলতে পারছি না। নতুন চাকরি এবং হাতে ভালো মতন পয়সা থাকায় সে সেই শহরেই একটা ফ্ল্যাট কিনে নেয়।
সে একাই রান্না করতো, একাই বাজার করত এবং অফিস টফিস ছেড়ে বাড়ি এসে আবার ঘুমিয়ে পড়তো। মা বাবা যখন ফোন করত তখন সে বলতো সে দিব্যি রয়েছে, তার নাকি একা থাকতেই বেশি ভালো লাগছে। এইভাবে দেখতে দেখতে তার 33 বছর বয়স হয়ে যায়। তবুও তার শরীর থেকে যেন যৌবনতা কমেনি, এখনো চনমনে, আর দেখতেও ঠিক আগের মতো ভারী সুন্দর। অনেক মেয়েরা বিয়ের জন্য কথা বলেছে, তবে তার মতে কাউকেই নাকি তার পছন্দ না। একদিন সে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে গ্রামে নিজের বাবা মার কাছে আসে। এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। গ্রামে এসে একদিন দুপুরবেলায় গ্রামের বন্ধু বান্ধবদেরকে নিয়ে সে পুকুরে স্নান করতে যায়। এলাকাটার একটু বর্ণনা দিই। দুধারে পুকুর, মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা এবং সেই পুকুরের চারিপাশে 2-3টে তাল গাছ। তারা বন্ধুরা মিলে সবাই স্নান করল এবং স্নান করার পর যখন তারা সবাই বাড়ি ফিরল তখন শ্যামলের বাবা মাকে তার বন্ধুরা জানালো শ্যামল নাকি পুকুরের মাঝখানে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাচ্ছিল। তবে তার বন্ধুরা নাকি শ্যামলকে বাঁচিয়েছে। শ্যামলের মা বাবা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। যখন শ্যামলের মুখ থেকে ঘটনাটা শোনা হয়, শ্যামল বলে, যখন আমি পুকুরের মাঝখানে সাঁতার কাটতে কাটতে গেছিলাম, আমার হঠাৎ কাঁধে কেমন যেন ভার ভার মনে হতে লাগলো, যার কারণে আমি সাঁতার কাটতে না পেরে ডুবে যাচ্ছিলাম। শ্যামলের কথায় কেউ বিশ্বাস করে না। সবাই মনে করে শ্যামল হয়তো সাঁতার কাটতে পারেনি। এরপর দিন শ্যামলের প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। তার শরীর জ্বরে পুরো পুড়ে যাচ্ছে। বাড়িতে ডাক্তার ডাকা হলে ডাক্তার ওষুধ দিয়ে যান এবং বলে যান সামান্য জ্বর এসেছে, সেরে যাবে। শ্যামলের টানা 1 সপ্তাহ জ্বর থাকে। এরপর তার ছুটি শেষ হলে আবার শহরে ফিরে যায়। তখন সে দিব্যি সুস্থ, কাজ করে ফ্ল্যাটে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ সে একটা স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পায় সে যেই খাটে শুয়ে রয়েছে তার ঠিক পাশে খুব সুন্দর দেখে একটি মেয়ে শুয়ে রয়েছে এবং শ্যামলের দিকে তাকিয়ে রয়েছে। শ্যামল সেই মেয়েটাকে একবার দেখাতেই পছন্দ করে ফেলে এবং সেই মেয়ের প্রেমে পড়ে যায়। এরপর শ্যামল স্বপ্নেই সেই মেয়েটার সঙ্গে সহবাস করে। সকালে ঘুম থেকে উঠে শ্যামল দেখে সে অফিসের জন্য লেট হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে অফিস যায়, তবে তার বস তাকে অনেক অপমান করে। সারাদিন অফিসে কাটানোর পর রাতে যখন সে বাড়ি ফেরে সে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। সে ঘুমানোর পর আবারও সেই একই স্বপ্ন দেখে। এইবার শ্যামল দেখে সে নিজের খাটে শুয়ে রয়েছে এবং সেই সুন্দরী মেয়েটা তার বুকের ওপর মাথা রেখে শুয়ে রয়েছে। সেই রাত্রিবেলা শ্যামল স্বপ্নে আবারও সেই মেয়েটার সঙ্গে সহবাস করে। পরের দিন সকাল 11টায় সে ঘুম থেকে ওঠে। সে অফিস যেতে পারে না সেই দিন। বসের কাছে আবারও সে অপদস্থ হয়। এইভাবে ধীরে ধীরে তার জীবনে সব কিছু খারাপ হতে থাকে। সে রোজ নয় লেট করে অফিস যেত, কখনো কখনো যেতেই পারত না, যার কারণে শ্যামলের চাকরি চলে যায়। মা বাবা ফোন করলে বলতো সব কিছু ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয়, শ্যামলের খিদে পেত না। সে রোজ রাতে স্বপ্নে সেই মেয়েটার সঙ্গে সহবাস করত এবং সকালবেলা অনেক দেরি করে উঠত। কোনো কিছুর জন্য ঘুম ভেঙে গেলে সে প্রচণ্ড পরিমাণে রেগে যেত, দেওয়ালে ঘুষি মারত, নিজের হাত কেটে ফেলত, চুল ছিঁড়ে ফেলত। দিন দিন কেমন যেন সে পাগল হতে লাগলো
এবং তার শরীর অনেক শুকিয়ে যেতে লাগলো। একদিন শ্যামলের বাবা শ্যামলকে ফোন করে তার খোঁজ খবর নিলে শ্যামল উল্টে রেগে গিয়ে তার বাবাকেই গাল দিয়ে বসে। এখানে আরও একটা কথা বলি, যখন শ্যামল ঘুম থেকে উঠত তার বিছানা সব সময় ভেজা থাকত। মাঝে মধ্যে সে বিছানার চাদর কাচত, আবার কখনো কখনো কাচত না। তার বুকের উপর দিয়ে পাঁজরের হাড় দেখা যাচ্ছিল। সে এতটা পরিমাণে শুকিয়ে গেছে আর বলার মতো নয়। সেই সুন্দর ছেলেটা কয়েক মাসের মধ্যেই কেমন কুৎসিত হয়ে গেল এবং তার ফ্ল্যাটের অবস্থা ধীরে ধীরে নোংরা হতে লাগলো। একদিন শ্যামলের অফিসের বন্ধু শ্যামলকে ফ্ল্যাটে দেখতে আসে। সে ঢুকে দেখে শ্যামল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে রান্নাঘরে। সে তাড়াহুড়ো করে শ্যামলের বাবা মাকে ফোন করে এবং শ্যামলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শ্যামলের জ্ঞান ফেরে, তবে শারীরিক দুর্বলতা কমে না। ডাক্তার বলেন তার শরীরের বেশিরভাগ শিরাই শুকিয়ে গেছে, যার কারণে রক্ত চলাচল হচ্ছে না। এই কথা শুনে শ্যামলের বাবা মা প্রচণ্ড কষ্ট পান। এরপর কোনো একটি লোকের কথা শুনে শ্যামলের বাবা মা শ্যামলকে আমার দাদুর কাছে নিয়ে আসেন। দাদু শ্যামলকে ঝাড়িয়ে দেন। তারপর জানা যায় তার শরীরে একটি পরী ভর করেছে। তিনি এটাও বলেন পুকুরে স্নান করতে গিয়ে সেই পরী তার ঘাড়ে চেপেছিল। সেই পরীর বয়স 5000 বছর এবং শ্যামলকে তার খুব পছন্দ হয়েছে। সে শ্যামলকে নিয়ে যেতে চায়। দাদুর কাছে যখন শ্যামলকে আনা হয়েছিল তখন অনেক দেরি হয়ে গেছে। দাদু ঝাড়ানোর পর বলেন, এখন সব আল্লাহর ওপর ছেড়ে দেন, কারণ সেই পরী শ্যামলের শরীরে অনেক দিন ধরে থাকার কারণে পুরো শরীরটা প্রায় সে দখল করে নিয়েছে, যার কারণে তাকে তার শরীর থেকে ছাড়ানো সম্ভব নয়। সে নাকি এখন অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। শ্যামলের শরীর থেকে অর্ধেক রক্ত প্রায় শুষে নিয়েছে। ঠিক 1 সপ্তাহ পর শ্যামল মারা যায়। দাদা, এটাই ছিল ঘটনা। একটি পরী কতটা ভয়ানক হতে পারে আজকের ঘটনা থেকে তোমরা সবাই জানতে পারলে। পরীরা সাধারণত সেই ধরনের ছেলেদের প্রতি আকর্ষিত হয় যারা দেখতে খুবই সুন্দর হয়। এই ঘটনায় শ্যামলকে দেখতে খুবই সুন্দর ছিল, যার কারণে পরীর তাকে পছন্দ হয়েছে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। রাজর্ষিদা, তুমিও ভালো থেকো, এগিয়ে চলো। আমরা নানান ধরনের এন্টিটির ব্যাপারে জানি, নিশি, ব্রহ্মদৈত্য, জিন। তবে পরীও এমন একটি এন্টিটি যার সুন্দর ছেলেদের পছন্দ হয়। তারা সুন্দর ছেলেদেরকে দেখলে আকর্ষিত হয় এবং তাদেরকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। পরীর ঘটনা এর আগে হয়তো আমাদের অজানা সূত্রে শোনানো হয়েছিল, তবে এই ঘটনাটা একটু ইউনিক ছিল, যার কারণে ঘটনাটিকে আজকের এপিসোডে সিলেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, যা আমার কাছে অতি ভয়ঙ্কর, কারণ যার সঙ্গে ঘটেছে সেই একমাত্র উপলব্ধি করতে পারে। আমি সাইফুল, আমি থাকি লালবাগে। এখানে লালবাগ কেল্লা থাকার সুবাদে হয়তো অধিকাংশ মানুষই লালবাগকে চেনে। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি তাই নির্দিষ্ট এলাকার ও বাড়ির নামটা উল্লেখ করলাম না। ঘটনাটা
করোনাকালীন সময়, অর্থাৎ যেই সময় করোনা মহামারী দেখা দিয়েছিল সেই সময়কার ঘটনা। এখানে আমি একটি কারখানায় কর্মরত ছিলাম। এটি ছিল পোশাকের কারখানা। যখন করোনার প্রথম ধাপ সব দিকে ছড়িয়ে পড়ল, তখন সারা দেশ লকডাউন। তখন মানুষের ভেতরে একটা অন্য রকমের ভয় কাজ করত। সেটা হয়তো আপনারা সকলেই অনুভব করেছেন। যাই হোক, যখন প্রথমে লকডাউন দিল, তখন আমাদের কারখানার সকলে গ্রামের বাড়িতে চলে গেল এবং আমি বাসা ছেড়ে দিলাম এবং কারখানায় থাকতে চাইলাম। আমি চাইলেই গ্রামের বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কারণ আমাদের গ্রামে ঢাকা থেকে কেউ গেলে সে ঘরের মানুষকে রাস্তায় বেরোতে দেয় না। তাছাড়া আমি এই কারখানার ম্যানেজার, সব মিলিয়ে আমি থেকে গেলাম। আমাদের যে বাড়িটা, অর্থাৎ যেই বাড়িটাতে আমাদের কারখানা, সেটি 4 তলা বিশিষ্ট এবং অনেক পুরনো একটি বিল্ডিং। এই বাড়িটার 3 পাশে বিল্ডিং থাকলেও পেছনের পাশে রয়েছে অনেকগুলো জায়গা নিয়ে টিনের ঘর, যা বিগত কয়েক বছর ধরেই বন্ধ। এই টিনের বাড়িতে কয়েকটা বড় বড় গাছ আছে এবং সেই গাছগুলোতে অনেক লতা পাতা হয়েছে। এক কথায় বাড়িটাকে দেখলে মনে হবে বাড়িটা যেন কোন ভূতের বাড়ি। এই বাড়ির মধ্যে নিচতলায় আমি একা থাকি এবং ওপরে বাড়ির ম্যানেজার থাকত। এছাড়াও পুরো বাড়ির লোক সকলে লকডাউনের কারণে গ্রামে চলে গেছে। তখন রাত 9টা বাজে। আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে আমি ছাদে চলে যাই। অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম এবং আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো কে যেন হালকা করে আমার পিঠে হাত দিচ্ছে। হাতটা মনে হচ্ছে অনেক উষ্ণ। আমি পেছনে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবারও কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবারও সেই আগের মতোই অনুভূতি। কি অদ্ভুত ব্যাপার! আমি আবার পেছনের দিকে তাকালাম, কিন্তু এবারও কিছু দেখতে পেলাম না। এইবার আমি এই বাড়িটার দিকে তাকিয়ে ফোনে কথা বলছি। হঠাৎ করে বাড়ির ভেতরে দেখতে পেলাম একটি গরু হাঁটাহাঁটি করছে। আমি অবাক হয়ে গেলাম। ঢাকা শহরে, তাও আবার এই পুরনো বাড়িতে গরু আসবে কোথা থেকে? তাছাড়া এই টিনের ঘরগুলো অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাড়ির চারিপাশে দেওয়াল দেওয়া। তাহলে গরু আসবে কিভাবে? আমার ভেতরে একটা কৌতূহল সৃষ্টি হলো। আমি এক দৃষ্টিতে দেখতে লাগলাম কি হয়। হঠাৎ দেখি আমার চোখের সামনেই গরুটা একটা কালো কুকুর হয়ে গেল। আসলে আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না এবং অন্যদের থেকে শুনে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি ভূত প্রেত দেখব। আমি দৃশ্যটা দেখছিলাম। এবার দেখলাম হঠাৎ সেই কুকুরটা আমার চোখের পলকে একটি কালো কাকে পরিণত হয়ে গেল। আমি এগুলো কি দেখছি? তখন আমার ভেতরে ভয় কাজ করতে শুরু করে দিয়েছে। আমি এক দৌড়ে নিচে চলে গেলাম এবং কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সে রাতের বেলায় আমি ওইসব কি দেখলাম আমি ঠিক জানি না, তবে যেইগুলো দেখেছি সেইগুলো অবিশ্বাস্য। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। ঘটনাটা আমার শোনা ঘটনা, আশা করছি তোমাদের সকলের পছন্দ হবে। এই ঘটনা সম্বন্ধে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। কি করে সেই গরু একটি কালো কুকুরে পরিণত হলো এবং কালো কুকুরের পরে একটি কালো কাকে পরিণত হলো? এরকমভাবে রূপ পরিবর্তন খুবই অদ্ভুত একটি জিনিস।
কিভাবে হয় এবং কোন এন্টিটি করে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, অনুভব মাহাতো, জয় বণিক, কমেন্ট করেছেন দেবাশিস জানা, বিকাশ ব্লগ, সুদেশনা চ্যাটার্জি, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, ওয়াইটি কিং, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, পল্লবী চক্রবর্তী, গীতা গোস্বাম, তানিয়া মল্লিক, একে একে, কমেন্ট করেছেন বাপন কুমার, কমেন্ট করেছেন রাজু রয়। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের 145 নম্বর এপিসোড আপনাদের ভালো লেগেছে, আপনারা ভয় পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।